কিং মেকার হুমায়ুন কবির। কেন বলছি? 25 বছরের সাংসদ অধীর চৌধুরী, বহরমপুরের কিং, তাকে সরিয়ে ইউসুফ পাঠানকে বসানোর মূল যিনি কারিগর, তিনি আর কেউ নাই, হুমায়ুন কবির। তার কারণ, লোকসভা ভোটের প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন শক্তিপুরে, এবং সেখানে এসে পরিষ্কার বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস এখানে যা করছে, এটা যদি পশ্চিমবঙ্গ না হয়ে উত্তরপ্রদেশ হতো তাহলে উল্টা লটকে দিতাম। হ্যাঁ, এমনই মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যের পর ওই দিনই সন্ধ্যাবেলায় সবার পরেই আমি ছুটে এসেছিলাম এখানে, এবং বিধায়ক হুমায়ুন কবিরের আমি বক্তব্য নিয়েছিলাম, এবং তার মন্তব্য পুরো ভোটের সমীকরণ চেঞ্জ করে দেয়। কেমন? উনি মন্তব্য করেছিলেন তারপরে হিন্দু ভোট একদিকে বিজেপিতে চলে গেছিল আর মুসলিম ভোট তৃণমূলে চলে এসেছিল, আর এটাই হলো অধীর চৌধুরীর পতনের মূল কারণ। হ্যাঁ, এটা আমি বলছি না, আমি জেলার বেশ কিছু নেতা, শাসক এবং বিরোধী দলের বেশ কিছু নেতার সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছে, এবং জেলার বেশ কিছু সাংবাদিকের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলছে হ্যাঁ স্বপনদা যেটা বলছো এটা একটা পয়েন্ট। বিধায়ক হুমায়ুন কবিরের বাসস্থান সেই রেজিনগরে লিড পেয়েছে 42,000-এরও বেশি, এবং ভরতপুর বিধানসভায়ও লিড আছে 19 থেকে 20,000, অর্থাৎ পাঠান যে 85,000 ভোটে জিতেছেন তার মূল যে দুটো এখানেই পড়ছে। এই নে বিধায়ক সাহেব কি বলছেন? আপনাদের ভাষায় যেটা অধীর চৌধুরীর 25 বছরের গড় করছিলেন, আমি কিং মেকার নই। আমি কিং মেকার বলে নিজেকে আমি গর্ব করতে চাই না। আমি যে দায়িত্বটা পালন করেছি, আমার নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে আমি পালন করেছি। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা যখন 10 তারিখে ইউসুফ পাঠানকে এখানে প্রার্থী করলেন, 19 তারিখে আমাদের যখন ডেকে পাঠালেন আমাকে, তখন আমি গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে আমাকে একটা কথাই তিনি নির্দেশ দিয়েছিলেন যে ইউসুফ পাঠানকে আমরা দলের মনোনীত প্রার্থী হিসাবে এনেছি। নেত্রী বলেছিলেন যে ইউসুফ পাঠানের বাবা মাকে আমি কথা দিয়ে নিয়ে এসেছি, তারা রাজনীতির লোক না, তারা অন্য জগতের লোক, খেলোয়াড়, তার বাবা মা ধার্মিক লোক, তাকে কথা দিয়ে নিয়ে এসেছি, কাজে তোমাকে দায়িত্ব নিয়ে দলের সৈনিক হিসাবে অধীর চৌধুরীকে হারাতে হবে আর ইউসুফ পাঠানকে জিতাতে হবে। এটা ছিল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যৌথ নির্দেশ। সেই নির্দেশটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পেরেছি, কার্যকরী করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর অধীর চৌধুরীর পরাজয়টা অবসম্ভাবী ছিল 2021 সালের নির্বাচনের ফলাফলের পরেই। 19 সালে আমাদের বর্তমান জেলার যিনি সভাপতি অপূর্ব সরকার, তৃণমূলের প্রতীকে জোড়া ফুল নিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন, আমরা সকলেই জানি। বহরমপুরে যথাক্রমে 90,000 আর কাঁদিতে 37,000 অধীর চৌধুরী লিড নিয়েছিল। কাঁদিতে বাড়ি অপূর্ব সরকারের, তিনি পিছিয়ে পড়েছিলেন 37,000 ভোটে তৃণমূল প্রার্থী রূপে, আর বহরমপুরে 90,000। এই দুটোকে প্লাস মাইনাস করে বাকি ভরতপুর, রেজিনগর, নওদা, বড়োয়া লিড নিয়ে মেকআপ করে 80,567 ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন। 2019-21 নির্বাচন, সেই নির্বাচনে আমি তৃণমূলের ময়দানে অবতীর্ণ হই। নেত্রী আমাকে রেজিনগরে আমার হোম সিট বাদ দিয়ে আমাকে বাইরে ভরতপুর 69 বিধানসভায় পাঠালেন। আমরা যখন এই টিমে আবার সামিল হয়ে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কে সামনে রেখে আমরা যে নির্বাচনটা করেছিলাম 2021 সালে, সেখানে অধীর চৌধুরী বহরমপুর বিধানসভায় 72 নম্বর বিধানসভায় কি করে 19-এ যে 90,000 লিড পায়, তার প্রার্থী মনোজ চক্রবর্তী কি করে তৃতীয় স্থানে চলে যায়। তাহলে সে
বিজেপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছিল, যেভাবে 19-এ তিনি জোয়ারদারকে ওই বালুরঘাট থেকে দিলীপ ঘোষ এনে দিয়েছিল। জোয়ারদার শুধু চা খেয়ে বেরিয়েছে আর ঘুরে বেরিয়েছে আর বলেছে আমি যোগ্য করে ভোটে জিতব। ভোটের প্রচারও করেননি, সেইভাবে ময়দানেও নামেনি। তার কারণ ছিল অধীর চৌধুরীকে জিতাতে হবে। তাই অপূর্ব সরকার 85,000 ভোটে 80,000 ভোটে হেরেছিল। হারার পরে 21 সালে যেখানে 90,000 লিড পায় বহরমপুরে, সেখানে কি করে কংগ্রেসের প্রার্থী মনোজ চক্রবর্তী 3য় স্থানে চলে যায় এবং বিজেপি 1 নম্বরে চলে আসে। তৃণমূল কংগ্রেসের নাড়ু গোপাল মুখার্জি সম্মানজনক ভোট পায়, কিন্তু জিততে পারেননি। তারপরে আপনি এই যে 3 বছরের রাজনীতি, 22-এ পৌরসভা, 23-এ ত্রিস্তর পঞ্চায়েত, কোনো জায়গাতেই অধীর চৌধুরী জিতার মতো জায়গায় ছিল না। তাহলে 21-এর বিধানসভা নির্বাচনেই তো তার কপিনে পেরেকটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদের মানুষ 2টো লোকসভা দিয়েছিল 19-এ, এবং এখানে অধীর জিতেছিল। কিন্তু 21-এ 22 আপনারা সবাই জানেন। এবং আমরা এই লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে একমাত্র বহরমপুর বিজেপি জিতে আমরা 6টা তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমরা জিতেছি। সেখানেই তো অধীর চৌধুরী হেরে, তখন থেকেই হেরে আছে। অনেকেই তাকে ঢাকঢোল পিটিয়ে, কিছু সাংবাদিকরা তাকে অধীরের গড় বলে অধীর কিছু ছিল না। অধীরের গড়টা এই হুমায়ুন কবির, আবু তাহের খান, প্রায়ত মান্নান হোসেন, মিনময় রায়, নিয়ামত হাজি, এই সমস্ত লোকরাই অধীরের গড়টা তৈরি করে দিয়েছিল 1999 সালে। তাই অধীর চৌধুরী প্রথম 86,000 ভোটে, পরে 96,000 ভোটে, তারপরে 1,87,000 ভোটে, তারপরে 2014-তে বিরাট মার্জিন 3,56,000 ভোটের মার্জিনে আবার 2019-এ এসে 80,000-এ জিতেছিল। তা 80,000-এ যখন জিতেছিল তখন তার এগেনস্টে অপূর্ব সরকারের মতো প্রার্থী ছিল। তার জন্য বহরমপুরের মানুষ এটা ভালোভাবে নেয়নি, দেখেছে যে অপূর্ব সরকার অধীর চৌধুরীর হাত ধরেই রাজনীতিতে উঠে এসে কাঁদি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিধায়ক, কংগ্রেসের নেতা অতীশবাবুর বিরুদ্ধে কুড়াল চিহ্ন নিয়ে দাঁড় করালো 2006-এ, দিয়ে অপূর্বকে তুলে আনলো। সেই অপূর্ব যখন 2018 সালে তৃণমূলে আসলে এসে অধীরের বিরুদ্ধে ভোটে লড়তে গেল, তখন মানুষ ভালোভাবে নেয়নি এবং বিজেপি ভিতর দিয়ে তাকে ব্যাকডোর দিয়ে সাপোর্ট দিল। দিলীপ ঘোষ তার বাড়িতে একজন পূজারীকে নিয়ে এসে, এখানে কৃষ্ণ জোয়ারদার তার নাম, তাকে বালুরঘাট থেকে নিয়ে এসে এখানে দাঁড় করালো। সে নমো করে 1,43,000 ভোট পেল। 42টা আসনের মধ্যে সব থেকে লোয়েস্ট ভোটটা সে পেল। এখানে তারা 18টা জিতল, কিন্তু এই সিটে তাদের ভোট জামানা বাজেয়াপ্ত হলো। তাহলে সেই প্রার্থীকে কেন নিয়ে আসা হয়েছিল? বিজেপি দিলীপ ঘোষের সাথে 2019-এর ভোটে জেতার জন্য কৃতজ্ঞ থাকা উচিত অধীর চৌধুরীর। পরে যখন 2021-এ ভোট ছেড়ে দিল বিজেপিকে, দিয়ে ভেবেছিল 24-এ আবার সেই ভোট ফেরত নেব। কিন্তু বিজেপি তো ওই রকমই দল, ন্যাশনাল দল, তারা ভারতবর্ষের গদিতে বসে আছে, তারা ছেড়ে দেবে? তারা এই 3,71,000 ভোট টেনেছে। তার জন্য আজকে অধীর চৌধুরীর কারিশমা সব শেষ হয়েছে। বিজেপি তো টেনেছে, ঠিক আছে, কিন্তু আপনার কি ওটা কোনো স্ট্রোক, মাস্টার স্ট্রোক ছিল? আপনি কি ইচ্ছা করে বলেছিলেন যে এই রকম বললে ভোটটা এই হবে? আজকে আমি একটু আপনাকে জিজ্ঞেস করছি, ইচ্ছা করে বলেছিলেন না এমনি বলে দিয়েছিলেন যে না এত পার্সেন্ট, এই এত পার্সেন্ট? একজন রাজনৈতিক ব্যক্তি কোনোদিন এমনি বলে দেয়? কোনোদিনই সেটা আপনার মাস্টার স্ট্রোক ছিল নিশ্চয়। আমি যখন দেখতে পাচ্ছি যে এই জেলায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসা হয়েছে, অধীর চৌধুরী নিয়ে এসছে, এই জেলায় জঙ্গিপুরে একজন নতুন মুখকে মুর্তজা হোসেনকে দাঁড় করানো হয়েছে, দিয়ে
বারবার বলা হচ্ছে যে এই জেলায় 3টে আসনই নাকি সিপিএম, কংগ্রেস, অধীর চৌধুরী, মুর্তজা হোসেন আর মোহাম্মদ সেলিম জিতবে। আর কিছু ভোটারও দেখছি বলছে আমরা যখন রাজ্যের ভোট সে ভোট আসবে তখন আমরা বিধানসভায় তৃণমূলকে ভোট দেব। এটা দেশের ভোট, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হবে, কাজেই আমরা এখানে ভোটটা কংগ্রেস সিপিএমকে দেব। আমাদেরকে তো তখন আমার ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য, তৃণমূলের শক্তিকে ধরে রাখার জন্য এখানে যখন যোগী আদিত্যনাথ এসে দাঙ্গা করলো, এক শ্রেণীর খুব ছোট্ট পার্সেন্ট, মানে হিন্দুদের মধ্যে 2% লোক দাঙ্গাতে মদত দিল এবং 1% লোক দাঙ্গা করলো। আর সেটা এসে যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল এসে বলছে যে উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না, কারফিউ লাগাতে হয় না, 144 লাগাতে হয় না, এখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার প্রশ্রয়ে এখানে দাঙ্গা। তৃণমূলের সঙ্গে দাঙ্গার কোনো সম্পর্কই নেই। এখানকার প্রশাসন কড়া হাতে সবার নিরাপত্তা ইনশোর করেছে, সবার নিরাপত্তা দেখেছে, অথচ 1% হিন্দু এখানে সুড়সুড়ি দিয়ে একটা মসজিদকে আক্রান্ত করে তারপরে সশস্ত্র মিছিল করতে গেল 17 এপ্রিল রামনবমীর নামে। সেই সশস্ত্র মিছিল থেকে একটু উত্তেজনা ছড়ালো। তারপরে 30শে এপ্রিল এসে তিনি বলবেন যেখানে তৃণমূল কংগ্রেসকে আমি এমন শায়েস্তা করে দেবো যে 7 জনম তারা আর তৃণমূলের নাম করবে না, আর দাঙ্গার নাম করবে না। দাঙ্গা তো আমরা তৃণমূল করেই নি, মুখ্যমন্ত্রী তো দাঙ্গা কোথাও হতে দেয় না, কড়া হাতে পুলিশ প্রশাসন দাঙ্গাকে দমন করে। আর এখানকার পুলিশ প্রশাসন তো শক্তিপুরে সবসময় সব সম্প্রদায়ের মানুষের সুরক্ষিত দেয়, যেই এসপি থাকে, যারাই ওসি থাকে, যারাই সিআই থাকে। তাহলে একটা বাইরে থেকে মুখ্যমন্ত্রী এখানে এসে তার রাজনৈতিক পরিসংখ্যান দিয়ে, প্রধানমন্ত্রীর উন্নয়ন দিয়ে তিনি বক্তৃতা করবেন, এখানে একটা কাটা ঘায়ে নুনের ছিটি দেওয়ার মতো তিনি তৃণমূল কংগ্রেসকে উল্টো করে শায়েস্তা করবে, 7 জনম যাতে শিক্ষা পায় আর আমি ছেড়ে দেবো। কাজেই আমি আমার জেনে বুঝে আমি আমার মাস্টার স্ট্রোকটা খেলেছি, যাতে শুধু বহরমপুর সিট না, গোটা মুর্শিদাবাদ জেলার তৃণমূলের 3টে সিট জেতার ক্ষেত্রে আমার এই বাক্য মিনিমাম 20% মুসলিম ভোট আমাদের দিকে সুইং করেছে। যারা কংগ্রেস সিপিএম সেলিম করছিল, অধীর করছিল, তারা আমার এই মাস্টার স্ট্রোকেই তারা বলেছে না, আমাদের নেতা, আমাদের মনের মতো নেতা হচ্ছে হুমায়ুন কবির। সেদিন এইসব নেতারা আজ যারা ক্যালি নিচ্ছে, আজকে যারা ছবি ছাড়ছে, আজকে যারা করছে, তারা সেদিন মুখ বুঝে কেন ছিল, কেন তাই প্রতিবাদ করেননি? শুধু মুখ বুঝে না, আমার কানেও এসেছিল যে এমন কোনো জেলার নেতা এও বলেছিল যে হুমায়ুন কবির পুরো তৃণমূলের বাঁশ দিয়ে দিল, এই রকম মন্তব্য করেছিল জেলা স্তরের নেতা। সেটা তাদের কোনো নেতা বলেই আমি মানি না যারা এই ধরনের কথা। এবং শুধু ওটা না, অনেক আড়ালে আবডালে যে চেয়ারম্যান, ঢাল তলোয়ারহীন একজন নেতা, এই যে চেয়ারম্যান হয়ে বসে আছে রেজিনগরের বিধায়ক, এর লোকরা আবার বলেছিল যে হুমায়ুন কবিরকে ইলেকশন কমিশন শোকজ করেছে, করতেই পারে, বিজেপির রাজ্য নেতা শিশির বাজোরিয়া অভিযোগ করেছে, তাই ইলেকশন কমিশন করেছে, আমাকে নোটিশ দিয়েছে। সেই নোটিশের আমি যথাযথ আইন মেনে, নিয়ম মেনে, সংবিধান মেনে ইলেকশন কমিশনকে উত্তর দিয়েছি। আর এখানকার রবিউল আলম চৌধুরীর লোকরা, যেখানে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে বলছে তুমি ইউসুফ পাঠানকে জিতাও, তোমার উপরে আস্থা আছে, মানুষের ভরসা আছে, তুমি জিতাও, যেখানে খুশি যাও, রেজিনগর যাও, তুমি নওদায় যাও, তুমি দরকার হলে বহরমপুরে যাও, বড়ুয়া যাও, কাঁদি যাও, ভরতপুর যাও, তুমি জিতাও। সেখানে ডায়াসে দাঁড়িয়ে অন ক্যামেরা, অনেক চ্যানেলের ক্যামেরা ছিল, সেখানে চেয়ারম্যানকে বাঁয়ে রেখে, ডাইনে সভাপতিকে রেখে আমাকে বলেছে। ও আবার বলছে ভাই আমরা তো শুনিনি যে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে আলাদা করে বলেছে, তারা শোনেনি। আর তাদের লোকরা আবার বলে বেড়াচ্ছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে। একবার হুমায়ুন কবিরের সাথে এরকম করেছিল, কিছু
পিছন টেনে ধরার জন্য বা হুমায়ুন কবিরকে উঠতে না দেওয়ার জন্য 2015 সাল সেটা অতিক্রম করে এসছি। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জি আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে, তাকে মুখ্যমন্ত্রী করার জন্যও এই জেলা থেকে 22টা সিট, একবার সিট বাড়তে পারে ডিলিমিনেশনে, যে সিট বাড়বে তার 100% সিট জিতিয়ে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে এখনকার মুখ্যমন্ত্রীকে পুরো সাপোর্ট দিয়ে যাব, আগামী দিনের অভিষেক ব্যানার্জিকে পুরো সাপোর্ট দিয়ে যাব। এরা যতই আমার বিরোধিতা করুক কাঁচকলা, এই সব লোকের কথায় হুমায়ুন কবির কোনো গুরুত্ব দেয় না, দেবে না। এরা ভুঁইফোঁড় নেতা, এরা ঢাল তলোয়ারহীন সেনাপতি। এইসব সেনাপতিদের নিয়ে কোনো জায়গায় যুদ্ধে গেলে সেই যুদ্ধে পিছু হটে বাড়ি ঢুকতে হবে। বিতর্কিত নেতা হুমায়ুন কবির এই কারণে রাজনীতি করব আর চুপ করে বসে থাকবো তা কি হয়? হ্যাঁ, বহরমপুর লোকসভায় 55% হচ্ছে মুসলিম ভোট, আর সেখানে প্রথম মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মমতা ব্যানার্জি ইউসুফ পাঠানকে এনে, এবং দ্বিতীয় মাস্টার স্ট্রোক কিন্তু দিয়েছেন এই হুমায়ুন কবির। তার কারণ মুসলিম ভোট যাতে একদিকে আসে এবং হিন্দু ভোট একদিকে যায়। মাঝখানে অধীর রঞ্জন চৌধুরী এমন জায়গায় পৌঁছেছেন যে না হিন্দু না মুসলিম, মাঝামাঝি চলে এসে শেষে ওনার গদি যেতে বাধ্য হয়েছে। 25 বছরের বেতাজ বাদশাহ মুর্শিদাবাদের বহরমপুরের, তিনি পর্যুদস্ত হয়েছেন শুধু এই 2 মাস্টার স্ট্রোকেই। মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।